ছাত্রছাত্রীরা, আমরা আজকে টেস্ট পেপার 2024-25 সাল নিয়ে এসেছি। এই টেস্ট পেপারের আজকের ভিডিও স্পেশালি ফিজিক্যাল কেমিস্ট্রির ম্যাথামেটিক্যাল প্রবলেম ও ব্যাখ্যামূলক কোশ্চেন নিয়ে দেখানো হয়েছে। আমরা আজকের ভিডিওতে দেখাবো স্পেশালি ফিজিক্যাল কেমিস্ট্রি, যেখানে ম্যাথামেটিক্যাল প্রবলেম, ব্যাখ্যামূলক কোশ্চেন সব আমরা সলভ করে দিয়েছি। পেজ নম্বর 187, সায়েন্স পেজ নম্বর 187। আজকে আমরা এই পেজখানা দেখব এবং যেখানে কেবলমাত্র ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়েই আলোচনা করা আছে। চলো ছাত্রছাত্রীরা, আমরা দেখে নিই আজকের ফিজিক্যাল কেমিস্ট্রি। প্রথম কোশ্চেন আমাদেরকে বলেছে একটি তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা কখন সমান হবে। একটি তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতা কখন সমান হবে। দেখো, আমরা এক্সপ্রেশন জানি কীরকম। বলেছি আমরা জানি কি কাপ্পা সমান কাপ্পা 1/r ইন্টু L/A, যেখানে কাপ্পা আপেক্ষিক পরিবাহিতা, ক্যাপিটাল আর হলো রোধ, L/A যার নাম হচ্ছে কোষ ধ্রুবক, আবার 1/r যেটাকে আমরা বলি সি সমান কি না পরিবাহিতা। এ কি বলেছে না তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ যেটাকে আমরা বলি, আর এল তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব। এই হলো আমাদের কাপ্পার সঙ্গে আর এর সম্পর্ক। সেখান থেকে কাপ্পার সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার সঙ্গে পরিবাহিতার সম্পর্ক। বলছে কি না, যদি L/A = 1 হয়, যদি কি হয় না L/A = 1, অর্থাৎ যে কোষ ধ্রুবকের মান যদি 1 হয়, তখন কাপ্পা সমান সি হয়। অর্থাৎ L/A এর মান যদি 1 হয়, তখন আপেক্ষিক পরিবাহিতা আর পরিবাহিতা দুজনের সমান হবে। পরে একটা আমাদেরকে কোশ্চেন দিয়েছে, দেখো জিঙ্ক জিঙ্ক 2+, যার কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.01 মোলার। সলব্রিজ সিলভার প্লাস, তার কনসেন্ট্রেশন 1.25 মোলার আর সিলভার। কোশ্চেন কি বলেছে, বিক্রিয়াটির বিক্রিয়া কোশেন্ট কিউ এর মান বের করতে হবে। না, আমরা দুটো রিয়াকশান নেব। দুটো রিয়াকশানে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে দুটো রিয়াকশান আমরা দেখতে পাচ্ছি, যেখানে অ্যানোড রিয়াকশান আর ক্যাথোড রিয়াকশান। অ্যানোড রিয়াকশান কি হচ্ছে, জিঙ্ক দুটো ইলেকট্রন লস করে জিঙ্ক 2+ উৎপন্ন করেছে। ক্যাথোড রিয়াকশানে সিলভার প্লাস ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতু উৎপন্ন করছে। ওভারঅল রিয়াকশান আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের বিক্রিয়া কোশেন্ট কিউ সমান কি হয় না, বলেছি কিউ সমান না প্রোডাক্ট যেগুলো আছে তাদের অ্যাক্টিভিটির, তাহলে জিঙ্ক 2+-এর কনসেন্ট্রেশন আর সিলভারের কনসেন্ট্রেশন, আর নিচে আমাদের বাই দিয়ে কি হচ্ছে না জিঙ্কের কনসেন্ট্রেশন আর সিলভার প্লাসের কনসেন্ট্রেশন। বলছি দেখো, সিলভার আর জিঙ্ক যারা সলিড স্টেটে আছে তাদের কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটি আমরা 1 কনসিডার করি।
তো ওদেরগুলো যদি 1 হয়ে যায়, বাকি থাকছে কি না জিঙ্ক 2+। জিঙ্ক 2+-এর ভ্যালু আমাদের উপরেই আগেই দেওয়া ছিল 0.01 বাই, আর সিলভার প্লাসের কনসেন্ট্রেশন কত ছিল না 1.25, তার স্কোয়ার। 1.25 1.25 দুটো দিয়ে ভাগ করলাম, ভাগ করতে 0.0064, অর্থাৎ আমরা ওই বিক্রিয়া কোসেন্ট আমরা পেয়ে গেলাম। তার মানে বিক্রিয়া কোসেন্ট তার মানে কি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি না, বিক্রিয়া কোসেন্ট হলো প্রোডাক্টগুলো যেগুলো থাকবে তাদের কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটি বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটির রেশিও, অর্থাৎ দুজনের রেশিও, প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের রেশিও। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। বলেছে জল শোধনের কাজে ব্যবহৃত ফটকিরি কর্দম কণাগুলির কিরূপ পরিবর্তন ঘটায়। অর্থাৎ আমরা জল কখন আমাদের পরিশোধনের দরকার হয় বা জলে কখন আমরা ফটকরি ইউজ করি। বলছি জলে আমরা তখনই ফটকরি ইউজ করি যখন জল কাদা জল হয়। সেই কাদা জলে যখন আমরা ফটকরি দিয়ে দিই, আমরা কি দেখতে পাই, কাদাগুলো যে পাত্রে থাকে মানে ওই জল থেকে যে জলে থাকে সেগুলো পাত্রের তলায় গিয়ে জমাট বাঁধে। সেই জমাট বাঁধার নাম আমাদের, এটা হচ্ছে কলয়েড চ্যাপ্টার, কলয়েড চ্যাপ্টারে তার নাম রাখা হয়েছে কি তঞ্চন ঘটে, অর্থাৎ প্রেসিপিটেশন ঘটে। তাহলে কলয়েড যে কণাগুলো, কর্দম যে কণাগুলো জলের সঙ্গে মিশেছিল সেগুলো পাত্রের তলায় গিয়ে থিতিয়ে পড়ে এবং তার নাম হচ্ছে তঞ্চন ঘটায়। পরের পেজ আমরা যাব, পরের পেজ। তিনের দাগে একের কোশ্চেন আমাদেরকে কি বলেছে, 0.01 মোলার গাঢ়ত্ব বিশিষ্ট গ্লুকোজ এবং NaCl এর জলীয় দ্রবণ দুটির মধ্যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণের অভিস্রবণ চাপ বেশি হবে এবং কেন হবে। দুটো দ্রবণ, একটা হচ্ছে গ্লুকোজ দ্রবণ আর একটা NaCl দ্রবণ। আমরা সবাই কি জানি যে অভিস্রবণ চাপ হলো কলিগেটিভ প্রপার্টি, অর্থাৎ সংখ্যাগত ধর্ম। সংখ্যাগত ধর্ম হওয়ার জন্য ও কি করে না, যখন দ্রবণ তৈরি করি সেই দ্রবণে যে দ্রাবকণা থাকে সেই দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে। গ্লুকোজ কি না, গ্লুকোজ হলো আমাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, কিন্তু NaCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। না NaCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় ও জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় এবং Na+Cl- দুটো আয়ন উৎপন্ন করে। অর্থাৎ আমরা দেখতে পেলাম কি না, গ্লুকোজ জলীয় দ্রবণে বিয়োজিত হতে পারে না, ওই জায়গাতে NaCl জলীয় দ্রবণে বিয়োজিত হয়। অর্থাৎ গ্লুকোজ দ্রবণে আয়ন মানে অণুগুলির বা আয়ন সংখ্যা কম, NaCl দ্রবণে আয়ন সংখ্যা বেশি এবং সেটা দ্বিগুণের সমান। যেহেতু NaCl দ্রবণে আয়ন সংখ্যা গ্লুকোজ দ্রবণ অপেক্ষা বেশি, তাই কি হয় NaCl দ্রবণের অভিস্রবণ চাপ গ্লুকোজ দ্রবণের থেকে বেশি এবং আয়ন সংখ্যা যেহেতু দ্বিগুণ তাই অভিস্রবণ চাপটাও দ্বিগুণ।
অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি NaCl হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, জলীয় দ্রবণে বিয়োজিত হয়, গ্লুকোজ পারে না। NaCl বিয়োজিত হয়ে Na+Cl- অর্থাৎ দুটো আয়ন উৎপন্ন করতে পারে। তাই কি হয়, তার অভিস্রবণ চাপটা বেশি হয়। কেন না, ও বলেছে অভিস্রবণ চাপ কার উপর নির্ভর করে? দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করবে। যার দ্রাবকণার সংখ্যা যত বেশি হবে তার অভিস্রবণ চাপ তত বেশি হবে। পরের কোশ্চেন আমাদেরকে বলেছে অ্যাজিওট্রপিক মিশ্রণ কাকে বলে? উদাহরণ দাও। অ্যাজিওট্রপিক মিশ্রণ কি? উদাহরণ দাও। কি বলেছে না, দুটি তরলের মিশ্রণ যা বিশুদ্ধ তরলের মতো একটি নির্দিষ্ট উষ্ণতায় ফোটে এবং উপাদানগুলির বাষ্পের সংযুতি তরল উপাদান দুটির সংযুতির সঙ্গে একই হয়। তাহলে দুটি তরলের মিশ্রণ সেটা কি হয় না, বিশুদ্ধ তরলের মতো নির্দিষ্ট উষ্ণতায় ফোটে এবং উপাদান দুটির বাষ্পের সংযুতি তরল উপাদান দুটির সংযুতির সঙ্গে একই হয়। তখন সেই তরলকে আমরা অ্যাজিওট্রপিক মিশ্রণ বলি। উদাহরণ কীরকম না, জলের সঙ্গে HCl মেশালে, জলের সঙ্গে H2SO4 মেশালে বা HClO4 মেশালে এবং জলের সঙ্গে ইথানল মেশালে যেগুলো আমরা পাবো সবাই অ্যাজিওট্রপিক মিশ্রণ হিসেবে আচরণ করবে বা আমরা তাদেরকে অ্যাজিওট্রপিক মিশ্রণ বলতে পারবো। পরের কোশ্চেন, ওই দাগে আমাদের একটা অথবার কোশ্চেন আছে না। অথবা যে কোশ্চেন আছে সেটা যদি আমরা দেখি, সেখানে আমাদের বলা আছে কি 19.5 গ্রাম ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিডকে 500 গ্রাম জলে দ্রবীভূত করলে হিমাঙ্কের অবনমন হয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড। ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিডের ভ্যান হোক গুণক ও বিয়োজন ধ্রুবক নির্ণয় কর। আমরা কি জানি না, আমরা জানি ডেল্টা টিএফ সমান I ইন্টু KF ইন্টু CM। ডেল্টা টিএফ সমান কি I ইন্টু KF ইন্টু A ইন্টু 1000 বাই B ইন্টু M। এই দ্রাবের ওজন 19.5 গ্রাম, M দ্রাবের আণবিক ভর আমরা বের করেছি 78, অর্থাৎ ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড। আর B দ্রাবকের ওজন 500 গ্রাম, I ভ্যান হোফ গুণক, K ক্রায়োস্কোপিক ধ্রুবক যার ভ্যালু হচ্ছে কত 1.86, আর ডেল্টা টিএফ হিমাঙ্ক অবনমন 1। অর্থাৎ সবগুলো ভ্যালু নিয়ে গিয়ে আমরা উপরোক্ত যে সমীকরণ যেটা আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণে আমরা পুট করব। যখন এই সমীকরণে আমরা পুট করব সেখানে কি দেখতে পাবো, 1 সমান I ইন্টু 1.86, সব ভ্যালুগুলো বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করলে I এর মান হয় 1.0735, অর্থাৎ ভ্যান হোফ গুণক যার মান আমরা এখান থেকে পেয়ে গেলাম। উত্তর বেরিয়ে যাওয়ার পরে আমাদেরকে লিখতে হবে অতএব ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিডের ভ্যান হোফ গুণকের মান এত। ফিনিশিং দিয়ে আসতে হবে। ফিনিশিং দেওয়ার জন্য নাম্বার থাকে, যদি আমরা ফিনিশিং না দেই তখন কিন্তু ওই নাম্বারটা আমরা আশা করতে পারবো না। আচ্ছা,
বলছি আমরা আমাদেরকে বলেছিল বিয়োজন ধ্রুবক বের করতে হবে। না, বিয়োজন ধ্রুবক বের করতে গেলে আমরা বিয়োজন ধ্রুবক সমান কি জানি না, বিয়োজন ধ্রুবক কে এ, ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড আমাদেরকে বলা ছিল, তাই কে এ সমান আলফা স্কোয়ার সি বাই 1 - আলফা। যেখানে আলফা কি না, আলফা হলো বিয়োজন মাত্রা আলফা। আলফার সমান কি হয় না i-1 বাই n-1। আমরা আই এর মান পেয়ে গিয়েছিলাম 1.0735, সেখান থেকে 1 বাদ দিচ্ছি, আর এন ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিডের মিডিয়ামে গিয়ে ভাঙে, দুটো আয়ন উৎপন্ন করে, এই একটা অ্যানায়ন আর একটা ক্যাটায়ন। তাহলে এন এর মান নাম্বার অফ আয়ন সংখ্যা কত হলো 2, 2 - 1 সমান আমরা এই ভ্যালুটা পেলাম আলফা ভ্যালু। অঙ্কে কিন্তু আমাদের সি এর মান সাপ্লাই করা নেই, তাই সি এর মান আমাদেরকে সাপ্লাই রেডি করতে হবে। সি রেডি করতে গিয়ে আমরা দেখলাম কি সি সমান আমরা কনসেন্ট্রেশন যদি আমরা ভাবি তাহলে সি সমান এন বাই ভি হয়, আবার এন সমান কি হয় না ডাব্লিউ বাই এম ইন্টু ভি হয়। ডাব্লিউর ওজন কত আমরা 19.5, আর এম এম কত পেলাম 78। আর এই যে ভলিউমটা যেটা আমরা দেখতে পাচ্ছি ওখানে দুটো অ্যাড করা হয়েছে, সলিউট আর সলভ্যান্ট, দুটোকে যোগ করে 1000 দিয়ে ভাগ করা হয়েছে, দ্বিতীয় আমরা টোটাল ফাইনালি ভলিউমটা পেলাম। অর্থাৎ কি দেখো, যদি আমরা মেশাই এই একটা 50 ml আর একটা 100 ml, দুটোকে যখন আমরা মেশাবো টোটাল ভলিউম কত হবে না 50 প্লাস 100 সমান 150 ml তখন আমরা পাবো। এখানেও সেরকম দুটো আমাদের 19.5-এর সঙ্গে 500 দুটোকে যোগ করা হয়েছে, সেখান থেকে আমরা 1000 দিয়ে ভাগ করে ভলিউম পেয়ে গেছি। টোটালটা ক্যালকুলেশন করলে সি এর মান আসে 0.48। ভ্যালু বসাচ্ছি আমরা, জাস্ট এখানে আলফার ভ্যালু বসালাম আর সি এর ভ্যালু বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করতে সেখান থেকে কে এ অর্থাৎ বিয়োজন ধ্রুবক বেরাচ্ছে 2.798 10⁻⁻3। অতএব ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান 2.798 into 10⁻⁻3। ফিনিশিং দিতে হবে। পরের কোশ্চেনে যাব আমরা। পরের কোশ্চেন কি বলেছে দেখো, 3 দাগে বি এর কোশ্চেন বলেছে H2S3 সল তার তঞ্জনের জন্য 0.1 মোলার AlCl3, 0.1 মোলার NaCl। আমরা দুটো চুজ করেছি, বলা আছে কোনটা বেশি কার্যকরী হবে এবং কেন। না তাহলে LCl3 এবং NaCl এর মধ্যে কোনটি H2S3 সলকে তঞ্জন করার জন্য বেশি কার্যকরী হবে? H2S3 সলের আর্সেনিক সালফাইড, আর্সেনিক সালফাইডের তঞ্জনের জন্য AlCl3 না NaCl বেশি কার্যকরী হবে। বলেছে কি আর্সেনিক সালফাইড একটা দ্রাবক বিকর্ষী সল এবং এর যে কণাগুলো সেগুলো ঋণাত্মক আধান বিশিষ্ট। তাহলে আর্সেনিক সালফাইড একটি দ্রাবক বিকর্ষী সল, এর কণাগুলি
ঋণাত্মক আধান বিশিষ্ট। ফলে কি হয় না, যদি ঋণাত্মক আধান বিশিষ্ট হয় ওই সলের তঞ্জনের জন্য, তাহলে কি প্রয়োজন না ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন দরকার হয়। যেহেতু আর্সেনিক সালফাইড ঋণাত্মক আধানগ্রস্ত, ফলে কি হয়, আমাদের এখানে দুটো আছে AlCl3 আর NaCl। তাহলে AlCl3 থেকে অ্যালুমিনিয়াম 3+, আর NaCl থেকে Na+, এই দুজনই আর্সেনিক সালফাইডকে তঞ্চনের জন্য কার্যকরী হবে। সুলগিহারি বলে একজন সায়েন্টিস্ট ছিল আমাদের তঞ্জনের জন্য। সে কি বলেছিল না বেশি আধানযুক্ত আয়ন তঞ্জনে বেশি কার্যকরী হয়। অর্থাৎ যে আয়নের আধান বেশি হবে সে তঞ্চনে বেশি সহায়তা করবে। আমরা অ্যালুমিনিয়াম 3+ আর Na+ এর মধ্যে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম 3+ আধান সংখ্যা Na+ অপেক্ষা বেশি। তাই সমমোলার গাঢ়ত্বে AlCl3 এর তঞ্জন করার ক্ষমতা NaCl অপেক্ষা বেশি। পরের কোশ্চেন কি বলেছে আমাদের অথবা দিয়ে বলেছে স্বয়ংক্রিয় অনুঘটক কাকে বলে, উদাহরণ দাও। না বলেছে স্বয়ংক্রিয় অনুঘটক একটি রাসায়নিক পদ্ধতি যেখানে বিক্রিয়া মধ্যস্থ বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য অনুঘটক রূপে কাজ করে। তার মানে স্বয়ংক্রিয় কথার অর্থ হলো যেটা নিজে থেকেই চলে। যখন আমরা কোনো রিয়াকশান ঘটাবো বলছে সেই রিয়াকশান টাইমে যে পদার্থ উৎপন্ন হবে ওই পদার্থ পুনরায় রিয়াকশানকে ত্বরান্বিত করার জন্য অ্যাক্টিভ হবে এবং সেই তখন হয়ে যায় কি ক্যাটালিস্ট। তখন তাকে আমরা বলি স্বয়ংক্রিয় অনুঘটক। উদাহরণ কি না বলছে অ্যাসিড মাধ্যমে KMnO4 দ্বারা অক্সালিক অ্যাসিডের জারণ যদি আমরা ঘটাই তখন সেখানে আমরা দেখতে পাবো স্বয়ংক্রিয় অনুঘটক রূপে একটা পদার্থ কাজ করছে। KMnO4 দ্বারা অক্সালিক অ্যাসিডের জারণ ঘটাতে হবে। অ্যাসিড মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা অক্সালিক অ্যাসিডের জারণ যে রিয়াকশন সেটাই আমাদের স্বয়ংক্রিয় অনুঘটক রূপে কাজ করে। অর্থাৎ 3-এর দাগে আমাদের যে কোশ্চেনগুলো ছিল 3-এর দাগের কোশ্চেনগুলো আমাদের হয়ে গেল। আমরা 4-এর দাগে যাচ্ছি। 4-এর দাগে কি বলেছে না আয়নীয় কঠিন পদার্থের ক্ষেত্রে কোন ধরনের ক্লাস ত্রুটিতে ঘনত্ব কমে যায়। আমাদের দুটো ক্লাস ত্রুটি আমরা জানতাম, একটা হলো শটকি ত্রুটি আর একটা ফ্র্যাঙ্কেল ত্রুটি। আয়নীয় কঠিন পদার্থের ক্ষেত্রে কোন ধরনের ক্লাস ত্রুটিতে ঘনত্ব কমে যায়, যখন ঘনত্ব কমে যায় তার নাম হলো স্কটকি ত্রুটি, শটকি ত্রুটি, শটকি। পরে ওই চ্যাপ্টারে ওইখানে একটা অঙ্ক দেওয়া আছে। কিরকম অঙ্ক দেওয়া আছে না বলা আছে আমাদের সিলভার ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করে। যদি সিলভার কেলাসের ঘনত্ব 10.6 গ্রাম পার সিসি হয়, সিলভারের একক কোষের বাহুর দৈর্ঘ্য কত? সিলভার ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করে। যদি সিলভার কেলাসের ঘনত্ব 10.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, সিলভারের একক কোষের বাহুর দৈর্ঘ্য কত? বলছি আমরা জানি কি না, আমরা জানি রো সমান জেড ইন্টু এম বাই এন এ ইন্টু এ কিউব। রো মানে কত
রো মানে ঘনত্ব 10.6 গ্রাম পার সিসি। এম পারমাণবিক ভর, সিলভারের পারমাণবিক ভর 108। জেড একক কোষে অণুর সংখ্যা, ঘনকাকার ঘন সন্নিবেশ, একক কোষে অণুর সংখ্যা হয় 4। এনে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, আর স্মল এ একক কোষের বাহুর দৈর্ঘ্য। আমাদের একক কোষের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, আমরা এই যে ভ্যালুগুলো নিয়ে এসে পাশে পুট করে দিয়েছি, ক্যালকুলেশন করে এর মান বের করেছি 4.0748 অ্যামস্ট্রং। তবে আমাদের কি হলো না, একক কোষের বাহুর দৈর্ঘ্য আমরা এখানে পেয়ে গেলাম। আমরা করে দিয়েছি, শুধু দেখে দেখে আমরা একবার প্র্যাকটিস করে নেব। পরের কোশ্চেন আমাদের অথবার কোশ্চেন। অথবার কোশ্চেন বলা আছে দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো। আমরা একটা দেহকেন্দ্রিক কোষ আমরা একটা অঙ্কন করেছি শুধু দেখানোর জন্য, তার প্যাকিং দক্ষতা আমাদের নির্ণয় করতে হবে। কারণ আমরা দেহকেন্দ্রিক ক্লাস যেটা ধরি, তার যে বডি সেন্টার, সেখানে আমাদের একটা অ্যাটম আছে, অর্থাৎ সেইটি দেখানোর জন্য আমাদের ছবিকে সেই রকম করে আঁকতে হবে, শো করাতে হবে। এবং ধরিলাম কি, এই যে এবি যে কর্ণ যেটা দেখতে পাচ্ছি আমরা, এটাই ওই মিডিলের যে অ্যাটম, দেহকেন্দ্রিকে অর্থাৎ দেহের কেন্দ্রে যে অ্যাটম থাকে তাকে টাচ করতে পারবে, এবং আমাদের এ বি কর্ণ আমাদের ড্র করতে হবে, তবেই সম্ভব, না হলে সম্ভব নয়। বলছে ধরিলাম দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য এ একক, একক কোষে কণার ব্যাসার্ধ আর, তাহলে কর্ণর দৈর্ঘ্য কত হবে? দেখো আর 2r, আর সমান হচ্ছে 4r। বলছে ত্রিভুজ বিডিসি, বিডিসি থেকে কি পাই? সিবি আমরা পাবো এখান থেকে, বা বিসি পাবো। এই বিসি সমান কি হবে না, বিসি সমান সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বিসি সমান সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, তাহলে সিডি এ স্কোয়ার, বিডি মানে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার উপরে রুট মানে √2a। আবার আমরা ত্রিভুজ, তার মানে আমরা কর্ণ পেয়ে গেলাম। এই যে সাইডে যেটা আমরা ওয়াল দেখতে পাচ্ছি, তার কর্ণটা আমরা পেলাম। ওই কর্ণকে কাজে লাগিয়ে আমরা এই যে দেহের যে কর্ণ, তাকে আমরা বের করব। তাহলে ত্রিভুজ এ বি সি বা এসি বি থেকে আমরা পাই। এসি বি থেকে কি পাই না, এসি বি থেকে পাই এবি স্কোয়ার কর্ণ, তাহলে এসি স্কোয়ার ইন্টু বিসি স্কোয়ার। দেখো এসি স্কোয়ার ইন্টু বিসি স্কোয়ার, এসি স্কোয়ার মানে কত? এ স্কোয়ার, বিসি স্কোয়ার মানে কত? 2a স্কোয়ার, √3a স্কোয়ার মানে √3 মানে √3a স্কোয়ার। সেখান থেকে আমরা a√3 আমরা পাচ্ছি। তাহলে আমরা এবি সমান কত পেলাম? a√3 পেলাম। আবার উপরে আবার বললাম এবি সমান 4r, তাহলে a√3 সমান 4r। এ সমান কত? 4r/√3। একক কোষের আয়তন কত হবে? 4r/√3 হোল কিউব সমান 64r³/3√3। কণা দ্বারা অধিকৃত আয়তন কত হবে? 2 × 4^3πr³। কেন কণা দ্বারা অধিকৃত আয়তন এটা না, বিসিসে দুটো করে একক কোষে দুটো করে কণা থাকে। একটি যে আমাদের কণা, যার আয়তন হচ্ছে কত না, একটি কণার আয়তন 4^3πr³, দুটো কণার আয়তন বলে 2 দ্বারা গুণ করা হয়েছে। প্যাকিং দক্ষতা কি না, কণা দ্বারা অধিকৃত আয়তন বা একক কোষের আয়তন। কণা দ্বারা অধিকৃত আয়তন কত? 2 × 4^3πr³। পরের পেজে আমরা চলে যাই।
2 ইন্টু 4 3 পাই আর কিউব বাই 64 আর কিউব বাই √3 মানে 3√3, যেটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই কত 0.68। অর্থাৎ কি তার প্যাকিং ফ্র্যাকশন আমরা কত পেলাম লিখব। অতএব দেহকেন্দ্রিক কেলাসের প্যাকিং ফ্র্যাকশন 0.68 আমরা করতে পারি, অথবা 68%, 1000 দিয়ে গুণ করে দেবো, দিয়ে আমরা 68%-এ আমরা নিয়ে চলে আসব। পরে আমাদের কি বলেছে না, পরে আমাদেরকে বলেছে যে ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে। ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে না, যদি আমাদেরকে বলা হয় তখন আমরা কি বলবো না, যেসব পদার্থ চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয় এবং চৌম্বক ক্ষেত্র প্রত্যাহার করে নিলেও পদার্থগুলির চুম্বকত্ব বজায় থাকে। যেসব পদার্থ চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয় এবং চৌম্বক ক্ষেত্র প্রত্যাহার করে নিলেও পদার্থগুলির চুম্বকত্ব বজায় থাকে তাদেরকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। যেমন কি না আয়রন, নিকেল, কোবাল্ট, আর সেই সঙ্গে কপার, ম্যাঙ্গানিজ, টিনের একটা সংকর ধাতু। আরও এক্সাম্পল আছে, আমরা কয়েকটা দেখালাম। টেস্ট পেপারের অনেক পেজে ফেরোম্যাগনেটিক পদার্থ আমরা দেখেছি, ফলে এটা আমরা মুখস্থ করে নেব একবার করে। পরের কোশ্চেন কি বলেছে, 4-এর দাগে বি না বলছে দুটি বিশুদ্ধ তরল এ এবং বি যাদের স্ফুটনাঙ্ক যথাক্রমে 80 ডিগ্রি সেন্টিগ্রেড 110 ডিগ্রি সেন্টিগ্রেড 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন তরলের বাষ্পচাপ বেশি হবে। বলছি কি একজনের স্ফুটনাঙ্ক বেশি আর একজনের স্ফুটনাঙ্ক কম। বলছে যার উদ্বায়িতা বেশি হয় তার বাষ্পচাপ বেশি হয়। এখানে দুটি তরলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না, বলছি যে তরলের উদ্বায়িতা বেশি হবে তার বাষ্পচাপ বেশি হবে, আর যে সহজে উড়ে যেতে চাইবে যে তরল তার স্ফুটনাঙ্ক কি হবে না কম হবে। বলছি প্রদত্ত তরল দুটির মধ্যে এর স্ফুটনাঙ্ক 80 ডিগ্রি সেন্টিগ্রেড, বি এর স্ফুটনাঙ্ক 110 অপেক্ষা কম, তাহলে এ স্ফুটনাঙ্ক বি অপেক্ষা কম। তাহলে যার স্ফুটনাঙ্ক কম হবে সে কি হবে, তার সহজে বাষ্পীভূত হবে না, এর উদ্বায়িতা বি অপেক্ষা বেশি। তাই 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর বাষ্পচাপ, যার উদ্বায়িতা বেশি হবে তার বাষ্পচাপ বেশি হবে, ফলে এর বাষ্পচাপ বি এর বাষ্পচাপ অপেক্ষা বেশি হবে। উদ্বায়ী তরলের বাষ্পচাপ বেশি হয় এবং স্ফুটনাঙ্ক কম হয়। পরের কোশ্চেন দেখো, আমরা চলে যাচ্ছি একদম সহজ করে আমরা লিখে রেখেছি। বলছে কি 40 গ্রাম বেঞ্জিনে 3.24 গ্রাম সালফার দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ বেঞ্জিনের তুলনায় 0.81 কে হয়, বেশি হয়। সালফারের সংকেত নির্ণয় করতে হবে। কেবির মান আমাদের সাপ্লাই করে দিয়েছে 2.53 কেলভিন কেজি পার মোল। বলছি কি না আমরা জানি ডেল্টা টিভি সমান কেবি ইন্টু সিএম, ডেল্টা টিভি সমান কেবি ইন্টু সিএম এর মান এ ইন্টু 1000 বাই বি ইন্টু এ। বলেছে ধরি সালফারের যে সংকেত না, সালফারের সংকেত বলেছে এসপি, এস সালফার, আর পি পারমাণবিকতা। তাহলে এসপি এর আণবিক ভর কত না, এসপি এর আণবিক ভর 32 ইন্টু পি গ্রাম পার মোল,
আমরা ভ্যালুগুলো শুধু পুট করে দিয়েছি, কারণ এই টার্মগুলো যেগুলো আমাদের এখানে আছে আমরা প্রিভিয়াস অঙ্কে সবগুলো টার্ম আমরা ব্যাখ্যা করে দিয়েছি, তাই আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করছি। এখানে ডেল্টা টিভির মান দেওয়া আছে, কেবির মান সাপ্লাই করা আছে, এ আর বি। দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি, 40 গ্রাম বেঞ্জিন অর্থাৎ যেটা বি এর মান এত, আর 3.24 গ্রাম সালফার। ডেল্টা টিভির মান হচ্ছে 0.81, কেবির মান 2.53 আমরা বসিয়েছি। সেখান থেকে পি এর আমরা মান পেয়েছি। পি এর মান কত পাচ্ছি না, পি এর মান পাচ্ছি নিয়ার ইকুয়ালস টু 8। তবে আমাদের সালফারের সংকেত কি হবে না, তখন আমাদের সালফারের সংকেত হবে S8। সবাই ক্যালকুলেশন একবার করে করবে, সবাই ক্যালকুলেশন একবার করে করবে। ক্যালকুলেশন করলে ভালো, এবং পরীক্ষার হলে অতি সহজে ক্যালকুলেটর টিপে আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। নাহলে ক্যালকুলেশন করে উত্তর বের করানোর জন্য অন্যের উপর আমাদেরকে নির্ভর করতে হবে। আচ্ছা, বলেছে এসআইতে মোলার পরিবাহিতার একক লেখো। না, এসআইতে মোলার পরিবাহিতার একক হলো এস মিটার স্কোয়ার মোল ইনভার্স, আর এখানে এস কথার অর্থ হচ্ছে সিমেন্স। পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পদার্থ বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান নির্ণয় করতে হবে। আমাদেরকে E0 ভ্যালু তারা সাপ্লাই করে দিয়েছে। না, দুটো E0 ভ্যালু থেকে আমরা দেখছি কি না, আয়রনের অক্সিডেশন ঘটেছে, আর সিরিয়াম সিরিয়াম যেটা ছিল সেই সিরিয়ামের রিডাকশান ঘটেছে। অক্সিডেশন অ্যানোডে ঘটে, রিডাকশান ক্যাথোডে ঘটে। আমরা দুটো রিয়াকশান নিয়ে যোগ করে দিলাম। যখন যোগ করলাম তখন আমরা কি দেখতে পাচ্ছি না, আমাদের যে প্রদত্ত রিয়াকশানটা দেওয়া আছে, যার সেল ধ্রুবক সাম্য ধ্রুবক বের করতে হবে, সেটাই আমরা পেয়ে গেলাম। সেখান থেকে আমরা E0 সেলটা বের করলাম। E0 সেল সমান E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, এবং দুটোই তখন রিডাকশান পোটেনশিয়ালের ভ্যালু হয়, এবং ক্যাথোডের মান হচ্ছে 1.42 মাইনাস 0.77, বিয়োগ করলে 0.65 হয়। সাম্যাবস্থায় আমাদের কি হয় না, সাম্যাবস্থায় হয় ই সেল সমান 0 হয়। না, ই সেল সমান যদি আমাদের 0 হয়, আমরা কীরকম জানতাম না, ই সেল সমান কত হয় না, E0 সেল মাইনাস RT/NF ln K ইকুইলিব্রিয়াম। সেখান থেকে আমাদের E0 সেল সমান কত, RT/NF ln K ইকুইলিব্রিয়াম। ln K ইকুইলিব্রিয়াম সমান NF E0 সেল বাই RT। আমরা ভ্যালুগুলো পুট করাবো, পুট করে সেখান থেকে কে ইকুইলিব্রিয়ামের মান বের করে আনবো। যেহেতু ln আছে আমাদের, সেখান থেকে ই টু দি পাওয়ারের উপরে মাথায় আসবে, ভ্যালু আসে 2.137 10 টু দি পাওয়ার 11। আমরা হাতে হাতে ক্যালকুলেশন করব। আমরা এখানে প্রসেস দেখিয়ে দিয়েছি, সবাই ক্যালকুলেশনটা নিজেরা বাড়িতে বসে বসে করব। পরের কোশ্চেনে চলে যাব। অথবাতে কি কোশ্চেন আছে না, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে সাংকেতিক আকারে প্রকাশ করো। দেখো, যদি আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে সাংকেতিক আকারে প্রকাশ করি, তখন আমাদের কি হয় না, পিটি হাইড্রোজেন P1ATM স্ল্যাশ দিয়ে H+1 মোলার। সামনে পিটি লাগানোর অর্থ হচ্ছে হাইড্রোজেন গ্যাস। গ্যাসিয়াস পদার্থের ক্ষেত্রে সেল প্রেজেন্টেশন করার সময় আমাদের ইনার্ট যে পেয়ার বা ইনার্ট যেগুলো ইনার্ট হয়, ইনার্ট গ্যাস যদি আমরা বলি, বা ইনার্ট মেটাল,
ইনার্ট মেটাল যেগুলো হয় সেইগুলো আমরা ইউজ করি, যেহেতু হাইড্রোজেন গ্যাসিয়াস তাই। পরের কোশ্চেন কি বলছে দেখো, অসীম লঘুতায় অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিবাহিতা λ0m এর মান গণনা করতে হবে। λ0m এর মান গণনা করা একদম সহজ। আমরা কোলরাসের সূত্র অ্যাপ্লাই করে দেবো। কোলরাসের সূত্র যদি আমরা কোলরাসের সূত্র অ্যাপ্লাই করি তখন আমরা কি পাবো না এটা পেয়ে যাব। কোলরাসের সূত্র আমরা অ্যাপ্লাই করছি, এই যে λ0 অ্যাসিটিক অ্যাসিড, দেখো ঠিক এই জায়গাতে আমরা λ0m একটা করে রাখবো, তাহলে মোলার আমাদের বেরাবে λ0 অ্যাসিটিক অ্যাসিড λ0H প্লাস λ0CH3 COO মাইনাস। প্রথমত আমরা একটা করে সোডিয়াম যোগ করলাম, একটা সোডিয়াম বিয়োগ করলাম, ঠিক আছে। পরের লাইনে এই দুটো যুক্ত হয়ে কি হচ্ছে আমাদের, এগুলো বড় ল্যামডা হয়ে গেল, আর Na মাইনাসটা পড়ে Na প্লাসটা পড়েছিল, এবং সেই জায়গাতে আমরা একটা Cl মাইনাস অ্যাড করে দিলাম, আর একটা Cl কে মাইনাস করলাম, আর একটা Cl কে প্লাস করলাম, আর এটা H প্লাস থাকলো। এই Na প্লাস Cl মাইনাস দুজন যুক্ত হয়ে NaCl উৎপন্ন করলো, আর এটা হচ্ছে HCl উৎপন্ন করলো। ভ্যালু বসালাম 391 ওহমিন বা সেন্টিমিটার স্কোয়ার পার মোল, তাহলে এটা আমরা পাচ্ছি। এই প্রবলেম একদম সহজ প্রবলেম, আমাদের কিছুই নয়, একবার করে নিলে আমাদের প্রবলেম সব সময় মনে থাকবে। তা এইটা করে আমরা 4-এর দাগে ফিজিক্যাল কেমিস্ট্রির প্রবলেম শেষ করলাম। আমরা 5-এর দাগে চলে যাচ্ছি। 5-এর দাগে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে একটা 5 নম্বর দাগ পড়বে। 5 নম্বর আমরা 5-এর দাগে গিয়ে পাবো ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে, এবং সেটা অবশ্যই থাকে কোথা থেকে না আমাদের এই কাইনেটিক্স থেকে থাকে। আমরা ভালো করে দেখে নেব, কাইনেটিক্সের প্রবলেমটা সলভ করে নেব। বলেছে কিনা ভগ্নাংশক্রম বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে। দেখো ভগ্নাংশক্রম বিক্রিয়ার একটা উদাহরণ আমাদের কি হয় না অ্যাসিটালডিহাইড, যে ডিকম্পোজ করে উৎপন্ন করে কি একটা মিথেন উৎপন্ন করে, কার্বন মনোক্সাইড উৎপন্ন করে। বিক্রিয়ার হার কত না কে থার্ড ব্র্যাকেট অফ অ্যাসিটালডিহাইড, এবং তার অর্ডার কত হয় 3/2, অর্থাৎ ভগ্নাংশ। আমাদের একটা ব্যাখ্যামূলক কোশ্চেন দিয়েছে এখানে, বলেছে কি যে বিক্রিয়ার ক্রম আর আণবিকতা সবসময় কি একই হতে পারে। বলছে বিক্রিয়ার ক্রম আণবিকতা সবসময় একই হয় না। না কেন একই হয় না? না আণবিকতা যে শব্দ, না আণবিকতা আমরা কেবলমাত্র মৌলিক বা এক ধাপ সম্পূর্ণ বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু বলছে জটিল বিক্রিয়া একাধিক মৌলিক বিক্রিয়ার সমন্বয়ে গঠিত হয়। আবার সেই মৌলিক বিক্রিয়াগুলির প্রত্যেকের নিজস্ব আণবিকতা বর্তমান। আণবিকতা আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি না যেটা মৌলিক বিক্রিয়া বা এক ধাপ সম্পূর্ণ বিক্রিয়া। না জটিল বিক্রিয়া অনেকগুলো মৌলিক বিক্রিয়ার সমন্বয়ে গঠিত, আবার এই মৌলিক বিক্রিয়াগুলির প্রত্যেকের নিজস্ব আণবিকতা বর্তমান, এবং তাই কি হয় জটিল বিক্রিয়ার ক্ষেত্রে সামগ্রিক আণবিকতা সম্ভব নয়। বলছে কেবলমাত্র মৌলিক বিক্রিয়ার এই ক্ষেত্রে, যদি মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রেই আমরা কনসিডার করতে পারি, তখন বিক্রিয়ার আণবিকতা এবং ক্রম একই হবে। কখন একই হবে না মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম আর আণবিকতা একই হয়। উদাহরণ আমরা দেখতে পাচ্ছি I2 থেকে 2I হয়েছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম এবং আণবিকতা এক। কোনো বিক্রিয়া মৌলিক বা জটিল যাই হোক না কেন তার নির্দিষ্ট সামগ্রিক ক্রম বর্তমান, যা বিক্রিয়াটির পরীক্ষালব্ধ হার সমীকরণ থেকে নির্ণয় করা যায়। আমরা অ্যাসিটালডিহাইডকে আবার ডিকম্পোজ করেছি,
CH4 আর কার্বন মনোক্সাইড আমরা দেখাচ্ছি, এবং সেখান থেকে বিক্রিয়ার হার হিসেবে আমরা কি পাবো? বিক্রিয়ার হার পাবো K ইন্টু থার্ড ব্র্যাকেট অফ অ্যাসিটাইলডিহাইড 3/2। না, এখানে বিক্রিয়ার কম কত? না, বিক্রিয়ার কম হচ্ছে 3/2, এবং আণবিকতা কখনোই ভগ্নাংশ হতে পারে না। অর্থাৎ তাই আমরা বলতে পারি কি, বিক্রিয়ার ক্রম এবং আর আণবিকতা কখনোই এক হতে পারবে না। পরের কোশ্চেন, ম্যাথমেটিক্স। বিক্রিয়া দেওয়া আছে, দুটো টেম্পারেচার উল্লেখ করা আছে, একটা 25, 65। রেড কনস্ট্যান্টের মান দেওয়া আছে, সক্রিয়করণ শক্তি নির্ণয়করণ করতে বলেছে। আমরা আরহেনিয়াসের সমীকরণ থেকে করে নেব। আরহেনিয়াসের সমীকরণের লগ K2/K1 EA/2.303R T2 - T1/T1 T2, যেখানে T2টা অবশ্যই বড় হবে T1 এর থেকে। ইয়ে হচ্ছে সক্রিয়করণ শক্তি, K2 T2 উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবক, K1 T1 উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবক, আর T1 কত? না, T1 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে 298 কেলভিন হয়েছে, আর T2 65 ডিগ্রি সেন্টিগ্রেড, সে 338 কেলভিন হয়েছে। আমরা ভ্যালু বসাচ্ছি, ভ্যালু বসিয়ে আমাদের উদ্দেশ্য কি, সক্রিয়করণ শক্তি গণনা করা। সক্রিয়করণ শক্তি যখন আমরা গণনা করতে যাব, এটা হলো আমাদের বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি, এই যে 103.586 কিলো জুল পার মোল। ক্যালকুলেশন সবাই আমরা নিজেরাই করব, ক্যালকুলেশন নিয়ে ভাবার কোনো দরকার নেই। আমরা ফরম্যাট রেডি করে দিয়েছি, ক্যালকুলেশন করেছি, তাও আবার আমরা ক্যালকুলেশন করব। অথবা কোশ্চেন দেওয়া আছে, দ্বিতীয় ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের একক লিখতে হবে। দ্বিতীয় ক্রম বিক্রিয়া যদি আমরা ভাবি, না, প্রথমত আমরা এনতোড়া রিয়াকশনের ক্ষেত্রে চলে যাব না। এনতোড়া রিয়াকশনের ক্ষেত্রে Kn সময় মোল 1 - n লিটার n - 1 সেকেন্ড ইনভার্স। আচ্ছা, দ্বিতীয় ক্রম বিক্রিয়া যখন আমাদের হচ্ছে, তখন কি হচ্ছে, n এর জায়গায় 2 বসাবো, আর এবং এখানে s এর মাথায় একটা -1 ছিল, সেটা ছাড়া হয়ে গেছে। n এর জায়গায় 2 বসাবো, n এর জায়গায় 2 বসালে মোল টু দি পাওয়ার -2 আমাদের একটা হবে, আর কি হবে, n এর জায়গায় 2 বসালে মোল টু দি পাওয়ার -1 লিটার 1 আর সেকেন্ড ইনভার্স। সেকেন্ড অর্ডার রিয়াকশন, তার রেট কনস্ট্যান্টের মান বলছে, একটি রাসায়নিক বিক্রিয়া আর থেকে পি এর জন্য সময়ের সাপেক্ষে আর এর গাঢ়ত্বের পরিবর্তনের লেখচিত্র দেওয়া হলো। বলছে একটি বিক্রিয়া দেওয়া আছে, আর থেকে পি হচ্ছে, বলছে সময়ের সাপেক্ষে আর এর গাঢ়ত্বের পরিবর্তনের লেখচিত্র দেওয়া হলো। এদিকে আর এর গাঢ়ত্ব, আর এদিকে সময়। বলেছে কি কোশ্চেন, তবে আমাদের কি আছে দেখতে হবে। এটা না, কোশ্চেন আমাদের দেওয়া আছে যে বিক্রিয়াটির ক্রম কত হবে, নতির মান থেকে কি জানা যায়। আমরা দুভাবে ট্রাই করে দেখব। দেখো, ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি জানি, ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে আমরা জানি T = 1/K ln C0/C। সেটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিলে 1/K1 ln C0 - C। C সমান ln C কত হচ্ছে, ln C0 - K1T। কিন্তু আমাদের যে গ্রাফ ছিল, সেখানে ln দিয়ে কোনো গ্রাফ ছিল না, তাই আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশনটাকে বাদ দিয়ে দিলাম, জিরো অর্ডারে চলে এলাম, কারণ আমাদের দুটো আছে, ফার্স্ট অর্ডার আর জিরো অর্ডার। জিরো অর্ডারে কি ছিল না, C0 - C সমান K0 × T, শূন্যক্রম বিক্রিয়া। সেখানে C সমান আমাদের কত হচ্ছে, C সমান C0 - K0T। যদি আমরা C ভার্সাস T যদি প্লট করি, y সমান C - mx,
তবে দেখো আমাদের সেই প্লটটার সঙ্গে একই হয়ে যাবে। আর সরলরেখার নতি থেকে আমরা কি জানতে পারবো? দেখো নতি যদি আমরা জানতে পারি, নতি সমান মাইনাস কে জিরো। সরলরেখার নতি থেকে আমরা কি জানতে পারবো? না, বিক্রিয়াটির হার ধ্রুবকের মান জানতে পারবো। বিক্রিয়াটির হার ধ্রুবকের মান কত হবে আমরা সেটা এখান থেকে জানতে পারবো। পরে একটা আমাদের কোশ্চেন দিয়েছে, বলছে চারটা PH3 সঙ্গে থেকে P4 আর H2 হয়েছে। বলছে বিক্রিয়াটির হার একটা দেওয়া আছে, মানে দেখেই মনে হচ্ছে যে এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। 120 ডিগ্রিতে তার অর্ধায়ু দেওয়া আছে এত সেকেন্ড, অর্ধায়ু যদি এত সেকেন্ড হয় আমরা তার হার ধ্রুবকের মান পেয়ে যাব। আর একটা বলেছে কি PH3 এর 4/3 অংশ বিয়োজিত হতে কত সময় লাগবে এবং 1 মিনিট পরে কত পরিমাণ PH3 অবিয়োজিত থাকবে। এই দেখো যেহেতু বিক্রিয়াটির হার ধ্রুবক K, তার মানে আমাদের এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে। PH3 এর 3/4 অংশ বিয়োজিত হতে কত সময় লাগবে এবং 1 মিনিট পরে PH3 এর কত অংশ অবিয়োজিত থাকবে। যেহেতু আমাদের হার ধ্রুবকের মান দেওয়া আছে K ইন্টু থার্ড ব্র্যাকেট অফ PH3, তাহলে ইহা একটি প্রথম ক্রম বিক্রিয়া। এবং প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু কি হয়? T12 সমান 0.693 ডিভাইডেড বাই K1, যেখান থেকে K1 সমান 0.693 বাই 37.9 সেকেন্ড ইনভার্স। আমরা K1 এর মান পেয়ে গেলাম এবং K1 এর মান থেকে আমরা আরো কনফার্ম হয়ে গেলাম যে এটা প্রথম ক্রম বিক্রিয়া, কারণ প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের মান সেকেন্ড ইনভার্স হয়। বলছি কিনা ধরিলাম বিক্রিয়াটি প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়কের গাঢ়ত্ব 1 অংশ, 3/4 অংশ বিয়োজিত হয়ে গেল, অবশিষ্ট অংশের কত পরিমাণ কত হয়? না 1/4 অংশ। সেখান থেকে আমরা টি এর মান পেয়েছি, আমরা জানি টি সমান 2.303 বাই K1 log of A বাই A minus X। আমরা কে এর মানটা সেখান থেকে নিয়ে এসে এখানে পুট করিয়েছি। প্রাথমিক পরিমাণ তো আমরা 1 অংশ ধরেছিলাম আর অবশিষ্ট অংশের মান 1/4 অংশ, মানে 2 log 2 হচ্ছে। সেখান থেকে ক্যালকুলেশন করলে 75.82 সেকেন্ড আমরা এটা পাবো। শুধু ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন করেছি। আবার বলেছে টি সমান আমরা এটা জানতাম 2.303 বাই K1 log of A বাই A minus X। এক মিনিট সমান 60 সেকেন্ড। আমরা যেহেতু এগুলো সেকেন্ডে ভ্যালু বসানো আছে তাই আমরা এটাকেও সেকেন্ডে করলাম 60 সেকেন্ড। আবার K1 এর ভ্যালু বসিয়েছি log of A বাই A minus X। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু আছে A বাই X এর, A বাই A minus X এর ভ্যালু আছে 2.992। তাহলে A minus X এর ভ্যালু কত আসছে? না, A minus X এর ভ্যালু আসছে ভাগ করে দিলে 0.334 এত, যেখানে এর মান আমরা কত দেখতে পাচ্ছি? না, এর মান আমাদের 1 একক। তাহলে 60 সেকেন্ড পরে আমাদের কত অংশ অবিয়োজিত থাকবে? না, A minus X। তাহলে 60 সেকেন্ড পরে অবিয়োজিত অংশের পরিমাণ 0.334। অর্থাৎ আমরা কি করলাম? না, 186 পেজ 187 পেজ নম্বর 187 তার টোটাল ফিজিক্যাল পার্ট আমরা দেখে নিলাম। এবং সবাই আমরা প্র্যাকটিস করব বাড়িতে। ভালো করে প্র্যাকটিস করলে আমাদের ফিজিক্যাল পার্টটা রেডি হয়ে যাবে। আমরা পরের ভিডিওতে অর্গানিক পোর্শন করে দেব।
এবং ইনঅর্গানিক পোর্শন আবার আমরা করব। গুড বাই।